রেডিও নিউ টাউনের হাত ধরে নারীদের নিয়ে উদযাপন, এই উদযাপন তো শুধু একদিনের নয়, এটা সর্বকালীন সর্বসময়ের। এই মুহূর্তে রেডিও নিউ টাউনের স্টুডিওতে পেয়ে গিয়েছি পিয়াসী লাহিড়ী সান্যাল। আমরা পিয়াসীদি বলেই জানি। পিয়াসীদি একটি নদীর মতো, মানে একাধারে মা, সাহিত্য জগতের একটি উজ্জ্বল মুখ, ফিলান্থ্রপিস্ট অর্থাৎ সমাজ কল্যাণমূলক কাজে চিরব্রতী একটি মানুষ, যাকে সবসময় আমরা কর্মচঞ্চল দেখি। ওই যে কথায় আছে না, নদী যেদিক দিয়ে বয়ে যায় চারিধার সবুজ করে দিয়ে যায়, ঠিক সেই রকমই। পিয়াসীদি, তোমাকে আমাদের রেডিও নিউ টাউনের এই স্টুডিওতে ওয়েলকাম জানাই। থ্যাংক ইউ। প্রথমেই আমি রেডিও নিউ টাউনকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আর তোমার জন্য সবসময় যেটা রাখি, ভালোবাসা। আর পিয়াসীদি, আমরা এই যে নারীদের নিয়ে উদযাপন যেটা করছি, তার মধ্যে আমরা কিন্তু সবসময় সাম্যের গান গাই। পুরুষ, আমরা বলে থাকি পুরুষ নারী কোনো ভেদাভেদ নেই। তুমি তো সমাজের বহু জায়গায় কাজ করো, সত্যি কি চিত্রটা এরকমই? ওই যেটা আমরা বলি টিপ অফ দ্য আইসবার্গ, যে জায়গাটায় হয়তো আমরা যতটুকু ওপরে দেখি যে মনে হয় যে সাম্য ব্যাপারটা, কিন্তু একটু এক ধাপ নিচে যখন আমরা নামি বা একটু ভেতরে ঢুকি, তখন কিন্তু চিত্রটা একদম বদলে যায়, এবং সেটা ইরেসপেক্টিভ অফ সোশিও ইকোনমিক স্ট্যাটাস। আমি যদি বলতে পারতাম যে একদম তাই, তাহলে বোধহয় আমার থেকে বেশি আনন্দিত আর কেউ হতে পারে না বা পারতো না। কিন্তু চিত্রটা কিন্তু ঠিক তা নয়। হ্যাঁ, কিছু কিছু বহু জায়গায় অসাম্য বিষয়টা এত ভীষণভাবে আমরা দেখতে পাই ঘরে বাইরে, সেই জায়গাটা কিন্তু এখনও বড় একটা চ্যালেঞ্জ। এবং সেটা শুধুমাত্র যেটা আমি বলতে চাই যে কোনো সামাজিক বা অর্থনৈতিক জায়গার উপরে ডিপেন্ড করে না। হ্যাঁ, একেবারে কর্পোরেট লেভেলেও আমরা অনেক সময় বৈষম্য দেখছি, শুনছি, জানছি। আবার নিচু স্তরে গিয়ে ভেতরে যখন আমরা ঢুকছি বিভিন্ন কাজের জন্য, সেখানে তো দেখছি। আর পিয়াসীদি কে আমরা জানি যে নিউ টাউনের বাসিন্দা এবং নিউ টাউনের পিয়াসীদি। ছোটবেলাটা কোথায় কেটেছে? এবং তো বর্ন অ্যান্ড ব্রট আপ কলকাতা, তো কাজেই কলকাতা এবং নিউ টাউন। আজকে যদিও আমি দেখেছি এখানের মানুষজন অনেক সময় বলেন কলকাতায় যাচ্ছি, আমার কাছে বিষয়টা যেন একটু কেমন লাগে। আমার তো মনে হয় না যে এটা আলাদা কোনো জায়গা, একটু এক্সটেন্ডেড। তো পরিবার যখন বড় হয় তখন তো পরিসরও বড় হয়। তো সেই জন্য আমার কিন্তু নিজেকে, আমি যেটা কলকাতার একেবারে আদি অকৃত্রিম একজন মানুষ। আমার ছোটবেলা যে একটা বড় পরিবারে, একান্নবর্তী পরিবারের কিন্তু একটি বড় ভূমিকা থাকে আমাদের চরিত্র গঠনে। তার সাথে সাথে আমার স্কুলিংটা যেহেতু একটি মিশনারি স্কুল, এবং কলকাতার অত্যন্ত প্রতিষ্ঠিত একটি মিশনারি স্কুল, ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুল, সেখান থেকেও কিন্তু আমার এই যে সামাজিক দায়িত্ব, কর্তব্য যেগুলো আমাদের প্রত্যেকেরই থাকা দরকার, সেই শিক্ষাগুলো বোধহয় আমি সেখান থেকে একটু একটু করে আমার ভেতরে ঢুকতে শুরু করেছিল আমার অজান্তেই। তারপরে তো বয়সের সাথে সাথে এগিয়ে চলা। একদমই। আর পিয়াসীদি সবার আগে একজন মা, দুই মেয়ে নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত। তো সেই জায়গা থেকে এখন পুরোপুরিভাবে আলাদা একটা রোল প্লে করছো, মানে এখন জগতের মা, অনেক অসংখ্য আন্ডার প্রিভিলেজড বাচ্চাদের মা, অনাথ বাচ্চাদের মা, অনেক মহিলাদেরও মা। তো সংসারের সেই দুই মেয়েকে কিভাবে বড় করলে, তারপরে আবার এই সমাজ কল্যাণমূলক কাজে আসার সিদ্ধান্ত কবে থেকে নিলে? আমি একটু আগে যেটা বলছিলাম যে আমাদের ভালো বিষয়গুলো যেমন আমাদের ছোটবেলা থেকে একটু একটু করে ভেতরে ঢুকতে থাকে, আমরা গড়ে উঠি, তেমনি সমাজের বিভিন্ন জায়গায় অবহেলার যে জায়গাটা মেয়েদের প্রতি, কন্যা সন্তানদের প্রতি বা মহিলাদের প্রতি, সেটাও একটু একটু করে কিন্তু ভেতরে দানা বাঁধছিল। এরপরে আমি যখন মা হই, আমি তো আমি অত্যন্ত আনন্দিত যে আমার দুটি কন্যা সন্তান। কারণ আমার কোথাও না ছোটোবেলা থেকে একটা মনে হতো যে, যেটা দেখেছি পরিবারে এবং বাইরে বহু জায়গায়, বাড়িতে পুত্র শিশু জন্মলাভ করলে ভীষণ একটা আনন্দের সঙ্গে ছেলে হয়েছে, আর যদি কন্যা সন্তান হয় ওর মেয়ে হয়েছে। হ্যাঁ, মেয়েরাও ভালো, জানুন তো, মেয়েরা হলে আজকাল তো মেয়েরাই দেখে এই যে সান্ত্বনার সুর।
তো তখন থেকে আমার ভেতরে এই চ্যালেঞ্জটা ছিল যে আমি কিন্তু ভবিষ্যতে মা হলে কন্যা সন্তানের মা যেন হই, এবং আমি অত্যন্ত সৌভাগ্যশালী এই জায়গায় যে আমার 2 কন্যা সন্তান, তাদেরকে আপন মনেরও মাধুরী মিশায় আমি গড়ে তুলেছি। এবং আমি প্রথম জীবনে শিক্ষিকা অর্থাৎ স্কুলের সঙ্গে যুক্ত ছিলাম, তারপরে মনে হয়েছে যে কোথাও বারবার এদিক ওদিক মানে বিভিন্ন কারণের জায়গা বদল হচ্ছিল, তো তখন মনে হয় যে না ঠিক আছে, এদের দুজনকে আমি বড় করে তুলি। আর ওদের দুজনকে বড় করে তোলার পাশাপাশি যেটা আমার আরেকটাও বলি, আমার নিজের বিষয় যদিও ইংরেজি সাহিত্য, কিন্তু আমরা দেখবে পলিটিক্যাল সায়েন্স মানে পাস পেপারে আমার পলিটিক্যাল সায়েন্স ছিল। তো সেই সময় যে মাথায় ঢুকে গেছিলো যে আমাদের যেমন কিছু অধিকার যেমন আছে, দায়িত্ব তেমনি রয়েছে। তো সেই দায়িত্ববোধের জায়গা থেকেই কিন্তু আমার বৃহত্তর সমাজে প্রবেশ করা এবং সমস্ত কন্যাদেরকেই নিজের কন্যাসম দেখতে পারার জায়গাটা আমার ওখান থেকেই। আর মাঝে মাঝে মনে হয় যে প্রচুর কিছু করার আছে, করতে হবে অনেক কিছু করার আছে। এবং এই যে ধরো প্রথম দিকে তুমি মেয়েদের জন্য শিক্ষকতা ছাড়লে, এবং এখন ঠিক আছে যে একটা জায়গা যে তোমার ভালো লাগা জায়গা তুমি কাজ করছো, তখন কি তোমার সেই ফিলিংসটা মানে কীরকম ফিলিংস হয়েছিল? মানে আমরা অনেকেই নারীরা নিজেদের ভালো লাগার জায়গাটা ছেড়ে দিই সংসারের জন্য, দায়িত্ববোধের জন্য। তো তোমার ফিলিংসটা একটু জানতে চাইবো। তখন দেখো বয়সটা হয়তো কম ছিল, তো ইমোশনটা বেশি কাজ করেছে। তো এখন এই বয়সে এসে দাঁড়িয়ে বুঝতে পারি যে হয়তো দুটো কাজই একসঙ্গে পাশাপাশি চালানো যেতে পারতো, এবং সেই নিজের এই যে রিয়েলাইজেশনটা, সেটা আমি আমার 2 মেয়েকে বলি যে নিজের সমস্ত কিছুর সাথে সাথে ঘর সংসার সন্তান সব কিছুর সাথে সাথে নিজের যে মানে নিজেকে ভালোবাসতে প্রফেশনাল জায়গাটা, সেটার সাথে কোনো রকমভাবে কোনো কম্প্রোমাইজ নয়। হ্যাঁ, একদমই আমরা সবসময় করে ফেলি, বা আগেও হয়তো আমরা করেছি, কিন্তু এখন আমরা সব করতে পারি। অর্থাৎ আমরা নিজেদের ভালোবাসার জায়গাটা, নিজেদেরকে ভালো লাগার জায়গাটা কখনোই অগ্রাধিকারটা কম দিই, আমরা জেনারেলি কম দিই। তো সেটা আমার মনে হয় যে আর দেওয়া উচিত নয়। আমার মনে হয় সবাইকে সমান, মানে আমাকেও নিজেকেও ঠিক একই জায়গায় বসাতে হবে যে হ্যাঁ আমারও এটা প্রাপ্য বা এটা আমার অধিকার, সেই জায়গাটা বুঝে নেওয়াটা ভীষণ দরকার। হ্যাঁ, আর পিয়াসিদি, ওই কোভিড কাল থেকে তোমায় দেখছি যেখানে সংক্রমণ হচ্ছে এবং যেখানে দরকার তুমি সেখানে পৌঁছে যাচ্ছ। তো সেই যে একটা এনার্জি, সেই এনার্জিটা কোত্থেকে পাও? এটা একটা খুব ভালো প্রশ্ন করেছো। এনার্জিটা সত্যি কিন্তু এক তো হচ্ছে ভেতর থেকে, এবং ওই যে চারিদিকের যে জায়গাটা তৈরি হয়ে রয়েছে, এই ওই ডাকটাই কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে যায় যে আমি জানছি যে আমাকে ওখানে যেতে হবে। এবং কোভিড সিচুয়েশনে সত্যি যে ভয়াবহ পরিস্থিতি, এবং তার সাথে সাথে ওই পরপর 2 বছরই তোমার নিশ্চয়ই মনে আছে 20 এবং 21, একবার আমফান একবার ইয়াস, এই যে ন্যাচারাল ক্যালামিটিগুলো এলো একসাথে মিলে, একদম মানে তছনছ অবস্থা। তো সেই সময় সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের তো সত্যি মানে প্রতিদিন যে বিশাল যে কাণ্ড ছিল, তার জন্য এনার্জি বোধহয় কোথার থেকে যে চলে আসে বলা সত্যিই মুশকিল। এবং এটার জন্য মনের জায়গাটাই প্রথম। আমার ফিলান্থ্রপিস্ট হিসেবে যে জায়গাটা তুমি ইন্ট্রোডিউস করালে, তার সাথে সাথে তুমি এটাও তো জানোই যে আমার প্রতিদিন কবিতায় যাপন। আমি দুটো জায়গাকে এত সুন্দর করে মিলিয়ে নিতে পারি। মঞ্চে দাঁড়িয়ে যখন আমরা বলি মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, মানুষই ফাঁদ পাতছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, মানুষই ফাঁদ পাতছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। কবি শক্তি চট্টোপাধ্যায়ের
এই যে কবিতাটা দাঁড়াও, এটাও তো একটা ভীষণ ইন্সপিরেশন। আমি বারবার যখন এই কবিতাটা আমার ভেতরে আমার অনুরণন করে, আমি যখন বলছি আমার ভেতরে একটা অনুরণন হয়, এবং আমি সেইখান থেকে ধরো এটাও আমার একটা এনার্জি পাওয়ার জায়গা। একদম। আর ওই যেটা বলছিলাম যে তুমি তো মানে অনেক আন্ডার প্রিভিলেজ শিশুদের মা, তো সেটা তুমি কি কোনো অর্গানাইজেশনের সাথে যুক্ত? অবশ্যই। আমাদের নিউ টাউনে যেমন নিউ টাউন সিনার্জি, আমাদের বহুজন রয়েছি আমরা এখানে, আমাদের নিজেদের হাতে গড়ে তোলা একটি অর্গানাইজেশন, এবং এখানে আমরা হেলথ সেক্টরে যেমন ব্লাড ডোনেশন, ব্লাড রিলেটেড যে ডিসঅর্ডার্স তার অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেমন ধরো থ্যালাসেমিয়া, তার অ্যাওয়ারনেস প্রোগ্রাম রেগুলার চালানো, তার সাথে সাথে অর্গান ডোনেশন অ্যান্ড অর্গান অ্যান্ড টিস্যু ডোনেশন অ্যান্ড ট্রান্সপ্লান্টেশন অ্যাওয়ারনেস, অর্থাৎ অঙ্গদান সচেতনতার কাজটা আমরা ভীষণভাবে চালাই। অঙ্গদান এটা একটা খুব সেন্সিটিভ বিষয়, বর্তমানে অনেকের মধ্যে এর প্রচার শুরু হয়েছে, কিন্তু এখনও বহু মানুষ কিন্তু এর বিরুদ্ধে বা এটাকে ঠিকভাবে মেনে নিতে পারে না। তো সেই বিষয়টা তুমি কিভাবে ফিল করো? এটা একদম ঠিক। আমাদের ভারতবর্ষে, মানে আমি যদি সারা বিশ্বের নিরিখে ভারতবর্ষের কথা ভাবি, তখন দেখা যায় আমরা অত্যন্ত পিছিয়ে আছি। কিন্তু পিছিয়ে থাকাটাই তো নয়, আমাদেরকে যদি পিছিয়ে আছি ভাবলে বসে থাকলাম সেটা নয়, আমাদেরকে এগিয়ে চলতে হবে। আর আমাদের যারা আমরা নাগরিক, আমরা এই দেশের মানুষ, আমাদেরও দায়বদ্ধতা থাকে। তো সেই জায়গা থেকে আমাদের নিউ টাউন সিনার্জির অন্যতম অবজেক্টিভ হচ্ছে অঙ্গদান সচেতনতার জায়গাটা। আমাদের রেগুলার বিভিন্ন ক্যাম্প হয়, এবং এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো আমরা যেগুলো করি, সেখানেও আমাদের ডেস্ক থাকে, আমরা মানুষজনকে সচেতন করি। প্রচুর প্রশ্ন থাকে মানুষের, আমরা এমনিতে এছাড়াও অঙ্গদান সচেতনতার অ্যাওয়ারনেস প্রোগ্রাম আলাদাভাবে করি, ইন্টারঅ্যাক্টিভ সেশন রাখি, এবং প্লেজিংয়ের জায়গাটা, এই কাজগুলোতে কিন্তু আমরা সরকারের সাহায্য ভীষণভাবে পাই। হ্যাঁ, বিশেষত আমাদের এসএসকেএম হসপিটালে রোটো, অর্থাৎ রিজিওনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্টেশন যে অর্গানাইজেশন রয়েছে, তারা তো ভীষণভাবে আমাদেরকে সাপোর্ট দেন, এবং আরও এমিনেন্ট ডক্টরস রয়েছেন, আমাদের মেম্বার্সরা রয়েছেন, যারা ভীষণভাবে এই কাজটা এগিয়ে নিয়ে চলেছে, এবং এই কাজটা কিন্তু হচ্ছে। মানে আমি নিউ টাউনেও কিন্তু এখন কোনো রকম যদি বাড়িতে ডেথ হয়, কমসে কম কর্নিয়ার জন্য কিন্তু আমাদের কাছে ফোন আসে। এবং আমি তোমাকে বলি যে বাড়িতে যদি আমার মৃত্যু হয়, আমি তো মানে আর কিছু না হোক কর্নিয়া তো দিতে পারি। এই কর্নিয়ার ডেফিসিয়েন্সি কিন্তু আমাদের ভারতবর্ষে এখন মানে যদি 100 জনের প্রয়োজন হয়, সেখানে 50টাও সবসময় পাওয়া যায় না। একদমই, মানে আমরা দেখতে পাই, আমাদের চোখ রয়েছে, এবং যাদের নেই তারা যে অসহায়তা করে, যে কতটা অসহায় তারা, সেইটা বোধহয় বোঝার সময় আমাদের সকলেরই চলে এসেছে। আর অঙ্গদান ব্যাপারটা পুরোটাই সচেতনতার উপর নির্ভর করে। তুমি কি চাইছো বা আমরা কি চাইছি, আমার মনে হয় একটুখানি এগিয়ে আসা সবারই উচিত। আর বিশেষত যে সচেতন থাকা, যে এই আমি তো চাইলেই সব কিছু দিতে পারছি না। এক তো খুব ছোট্ট করে যদি বলি, বেঁচে থাকা অবস্থায় আমরা একটা যেটা পারি সেটা হচ্ছে আমি আমার একটি কিডনি আর লিভারের একটু অংশ আমি হয়তো দিতে পারছি, কিন্তু আমি যখন নেই, বিশেষত আমার যদি ব্রেন ডেথ হয়, হ্যাঁ দেখো আমরা কেউই কারোরই সেটা কাম্য নয়, কিন্তু যদি তেমন ঘটনা ঘটে, তখন যেতে যেতে তো আমি আমার জীবনটাকে প্রবাহিত করতে পারি, যেটা তুমি শুরুতেই বলে পিয়াসিদি, তুমি নদীর মতন। তো প্রতিটা মানুষই কিন্তু আমরা এরমভাবে হতে পারি, মানে জীবন ধারাটাকে আমরা প্রবাহিত করে আরেকজনের মধ্যে দিয়ে যাওয়াই। যে রবীন্দ্রনাথের কথায় যদি বলি, মৃত্যু অমৃত করে দান, অর্থাৎ আমার মৃত্যুটা আরেকজনের কাছে অমৃত হোক, এটাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য। আমরা এই সবভাবেই মানুষকে সচেতন করতে চাই। আর তার সাথে যেটা হচ্ছে যে আন্ডার প্রিভিলেজড বাচ্চাদের, বিশেষত কোভিডের সময় যখন আমরা দেখলাম স্কুলপত্র সব বন্ধ, আমাদের বাড়ির বাচ্চারা তো তারা সমস্ত কিছু পাচ্ছে, তারা প্রিভিলেজড, কিন্তু এই যে অর্থনৈতিক জায়গার যারা অনেক নিচে রয়েছে, পিছিয়ে যারা রয়েছেন, তাদের পরিবারগুলো, বিশেষত যারা ফার্স্ট জেনারেশন লার্নার, যে পরিবারে মা বা বাবা বলতে গেলে লেখাপড়া একদমই জানেন না, সেই বাচ্চাগুলো তো ভীষণভাবে একদম অন্য জায়গায় চলে যেতে পারত।
আমরা চেষ্টা করেছি সে জায়গা থেকে একটু একটু করে কাজ শুরু করতে। আমাদের 30টি বাচ্চা রয়েছে আমাদের কাছে। আমরা প্রথমে তাদের ছোট্ট ছোট্টভাবে হয়তো যে কোনো কাজে কিন্তু স্মল স্টেপস প্রথমে, তারপরে একটু একটু করে তারাও বড় হয়েছে, আমরাও বড় হয়েছি। এবং আমাদের অবজেক্টিভসের মধ্যে হচ্ছে ওদের হোলিস্টিক ডেভেলপমেন্ট, অর্থাৎ তাদের প্রতিদিনকার লেখা পড়াই শুধু নয়, তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তাদের শারীরিক জায়গাটা, তাদের জন্য হেলথ চেক আপ ক্যাম্প করা এবং তাদের পরিবারের কথা ভাবা, তাদের মায়েদের রেগুলার একটা অ্যাওয়ারনেস, তাদের সঙ্গে ইন্টারাকশনে যাওয়া, তাদের শারীরিক জায়গাগুলো আমাদের খেয়াল রাখা, এই সব মিলিয়ে চলছে আমাদের কর্মকাণ্ড। অনেক শুভেচ্ছা, অনেক দূর পথ এগিয়ে যাও তোমরা। ওই কোভিড চলাকালীন সমস্ত নিয়ম মেনে এত সুন্দরভাবে আমরা চালিয়েছি যে কোনো রকম সংক্রমণের সমস্যা কিন্তু আমাদের একটি ক্যাম্প থেকেও হয়নি, এবং আমরা প্রচুর সাড়া পেয়েছি নিউ টাউনের মানুষজনের কাছ থেকে। এবং তোমাকে আরেকটাও বলি, মাঝে একটা যেটা এসছিল যে কনভালেসেন্ট প্লাজমা থেরাপি, ওই কোভিড চলাকালীন আমরা সেরকম ক্যাম্পও করেছিলাম, যেখান থেকে সেই সময়তে সেই রক্তদাতারা এসছিলেন যাদের প্লাজমাটাকে আমরা কনভালেসেন্ট প্লাজমা হিসেবে ব্যবহার করার জন্য তো মানে হতে পারে আর কি। মানে এইভাবেই আমরা হাতে হাত ধরে কাজ করব, এবং সরকার তো রয়েছেই আমাদের পাশে, তার সাথে আমরা তালে তাল মিলিয়ে অবশ্যই এটা আমাদের, সেটাতে যদি সকলের কল্যাণ হয় তাতেই আমাদের আনন্দ, তাতেই আমাদের খুশি। ঠিক কথা। আর এইভাবে এই যে কবিতা যাপনের কথা বললে, যে কোনো একটা কালচারাল প্রোগ্রামে নিউ টাউনে আমি তোমায় শুনতে পাই বড় বড় কবিতা, মানে অবলীলাক্রমে মুখস্থ বলো, এবং অসাধারণ তার উপস্থাপনা। তো সেটার তো একটা বিশাল অধ্যাবসায় নিশ্চয়ই রয়েছে, তার সাথে ভালো লাগার জায়গাটা একটু যদি বলো। যেটা তুমি বললে অধ্যাবসায়, যে কোনো কাজে অবশ্যই সেটা দরকার। এবং এই যে আমার প্রতিদিনের কবিতা যাপন, দেখো যেহেতু আমি আরেকটা শুরুতেই বললাম আমি সাহিত্যের ছাত্রী ছিলাম, এবং সাহিত্য আমার জীবন জুড়ে সেই মানে অল্প বয়স থেকেই, তো কবিতা তো আমার পঠনে পাঠনে ছিলই, এবং একটু একটু করে সেগুলো আমার ভেতরে ছিল, আমি নিজের মতো করে বলতাম। কিন্তু ধীরে ধীরে আমি যুক্ত হয়েছি, এবং আমি বিশিষ্ট আবৃত্তিকার শ্রীমতী সুতপা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি যুক্ত ছিলাম। তো ওনার একটা ইন্সপিরেশন, এবং তার সঙ্গে বলতে পারো ঠিকই আমার নিজের ভালোবাসা। অ্যাকচুয়ালি না, ভালোবাসা না থাকলে, এই প্যাশনটা না থাকলে বোধহয় আমরা কোনো কাজই করতে পারি না। এবারে বড় বড় লম্বা লম্বা কবিতা যেটা তুমি বলছো, আমি বলি এটাও কিন্তু সেই ভালোবাসার থেকেই, নো ডাউট তার জন্য পরিশ্রম করতে হয়, মনে রাখার এটা একটা চ্যালেঞ্জ। আর এই কবিতা যাপনে তোমার নিজস্বতা তো কিছু রয়েছে, আকাশ নদীর কাব্যকথা বলে একটি তুমি সংস্থা তৈরি করেছো, তো সেই ব্যাপারটা একটু যদি বলো আমাদের। দেখো, আমি প্রথমে আমার মনে হতো এক সময় যে আবৃত্তি বোধহয় নিজের ভেতর থেকে আসবে, হ্যাঁ, এটা ভীষণভাবে একটা স্বতঃস্ফূর্তভাবে আসার জায়গা। গান বা অন্য যে কোনো কিছু যেমন তার একটা গ্রামার মেনে শেখানো যায়, আমার শুরুতে কিন্তু ওটা মনে হতো আমি বোধহয়, আমি জানি না আমি কীরমভাবে পারবো। তো যেটা হয়, আমরা তো প্রত্যেকেই বয়সের সাথে সাথে পরিণত হই, তো পরিণত হওয়ার সাথে সাথে আমার একদিন হঠাৎ রিয়েলাইজেশন হয় যে একটা সুন্দর কথা আছে না, উই শুড ডাই এমটি, অর্থাৎ নিজের ভেতরে যা কিছু আছে সমস্তটা দিয়ে তারপরে আমি যেন নিঃশেষিত হই। তো এই নিঃশেষিত হতে গেলে আমার ভেতরে যেটুকু যা আছে, তো সেটুকু যদি আমি দিতে পারি, সেই ভাবনা থেকেই আমার এই আকাশ নদীর কাব্যকথা, চিন্তনে চর্চায় কবিতা, এই শুরু। তো এই মুহূর্তে কি আমরা একটা কবিতা শুনে নেব? এখন তো বাতাসে বসন্ত, আর বসন্ত মানেই হচ্ছে ভালোবাসার কথা আমরা বলি, তাহলে একটা ভালোবাসার কবিতা। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের 3 পাহাড়ের স্বপ্ন। পাহাড়িয়া মধুপুর মেঠোধুলি পথ, দিনশেষে বৈকালি মিষ্টি শপথ, মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোরই লাগে গান গাই গাঁথি মালিকা। আজও সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোব পাশে মোর কেউ শোবে না, তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়,
সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলায়, দিন শেষ ধুধু মাঠ ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ, হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ। আইমিতে নি আজ রাতে চাঁদ কুড়োনো মাঝে রাতে, আবছা আলোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয়। আয় জোয়ানের মন জ্বালা, নাচ দিয়ে সই গাঁথমালা, চুমুর গেলাস মদ ঢালা, দে ছুড়ে দে তিন পাহাড়ের গায়। আহমাদোল মাতাল মাদল বাজছে তরি জন্মেলো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকন্যেলো, আয় কাছে আয় মন দিল। চোখ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে, শরীর সাপের মতোই ফুলছে, কাকে মারবি ছো বলল, কোন ছেলে তোর কি করলো, মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো, ফুল দিয়ে নয় ফাঁক ছড়িয়ে বিকেল সাজালো, কেমন দেবে সাজারে আর যাবি না পাহাড়ে, আর যাবি না পাহাড়ে। এত গান আকাশে, এত গান বাতাসে, সাঁওতাল মেয়েটির টিপ কপালে, ছেলেটি পেছন তবু নিল কি বলে, রাঙা ফুল মেয়েটির খোঁপায় জলে, ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে। এত মদ আকাশে, এত মদ বাতাসে, নেশা যেন লেগে যায় ছেলেটির বাঁশিতে, মনে হয় দোষ নেই ভালোবাসাবাসিতে, তবে চাঁদ সরে যাও যাও তাহলে। ও ছেলে পেছন তুই নিলি কি বলে, পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসাবাসিতে, পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসাবাসিতে। এত গান আকাশে, এত গান বাতাসে, এত মদ আকাশে, এত মদ বাতাসে, এত আলো আকাশে, এত আলো বাতাসে। সত্যি বোধহয় কোনো দোষ নেই ভালোবাসাবাসিতে। শীত হোক বা বসন্ত, আমরা সবসময় ভালোবাসার কথাই বলি আর ভালোবাসার কথাই বলবো। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়া, সেদিকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা, অনেক দূর এগিয়ে যাও, অনেক মানুষের ভালোবাসা কুড়াও, কারণ এটাই তো আমাদের জীবনের উদ্দেশ্য। আর ভালোবাসাটাও একটু ছোট্ট করে বলি, ভালোবাসাটা না একটা অদ্ভুত ব্যাপার, মানে ভালোবাসা আমরা যত দিই, হ্যাঁ ভালোবাসা তার দ্বিগুণ হয়ে চতুর্গুণ হয়ে আমাদের কাছে ফিরে আসে। হ্যাঁ এর এর কোনো তুলনা হয় না। একদমই এইভাবেই আপনাদের ভালোবাসা যেন আমরা পেতে থাকি, আপনাদের আশীর্বাদ আমরা পেতে থাকি। আমাদের সাথে এইভাবেই থাকুন, সুরে সুরে জুড়ে থাকুন।